আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের মধ্যে আবহমান নামক যে কবিতাটি রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, এই কবিতাটি পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় তবে সেটাও জানাতে পারো। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল ভিডিওতে। আবহমান এই কবিতাটির শুরু করার আগে, আবহমান কবিতাটি যিনি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে সংক্ষেপে কিছু কথা জেনে নেব। কারণ আমরা যদি স্রষ্টা সম্পর্কে না জানি, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন এই কবিতাটিকে, তার সম্পর্কে যদি না জানি, তাহলে তার সৃষ্টি সম্পর্কে জানা কিন্তু আমাদের সম্পূর্ণ হবে না। তার জন্য আমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে জানতে হবে। আমরা সংক্ষেপে কিছু কথা জেনে নেব। তোমরা এই কবি পরিচিতি সম্পর্কে এই তথ্যগুলো অবশ্যই খাতায় লিখে নিতে পারো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম হয়েছিল 1924 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর। জন্মস্থান ফরিদপুর জেলার চান্দা গ্রামে, যেটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো উলঙ্গ রাজা। এই কাব্যগ্রন্থটার জন্য কিন্তু তিনি অনেক জনপ্রিয় হয়েছিলেন। এছাড়াও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো নীল নির্জন, অন্ধকার বারান্দা, প্রথম নায়ক, নিরক্ত করবী প্রভৃতি। এছাড়াও তিনি অজস্র ছোট গল্প ও উপন্যাস রচনা করেছেন। আমাদের বর্তমান যে পাঠ্যাংশ আবহমান কবিতাটি, এই আবহমান কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী মৃত্যুবরণ করেন 1918 সালের 25শে ডিসেম্বর। দেখো কবিতাটির নাম কি রয়েছে, কবিতাটির নাম রয়েছে আবহমান। এই আবহমান শব্দের অর্থ কি? আবহমান শব্দের অর্থ হচ্ছে ক্রমাগত বা চিরপ্রচলিত, যেটা কখনো থেমে যায় না, অর্থাৎ ক্রমাগতভাবে বা চিরপ্রচলিতভাবে একইভাবে সেটা চলতে থাকে, সেটাই হচ্ছে আবহমান। তো আলোচ্য কবিতাতে আমরা এই রকম একটা চিরপ্রচলিত বা যুগ যুগ ধরে ক্রমাগত প্রবাহিত হয়ে চলেছে একইভাবে এইরকম একটা ভাবনা পাবো। সেই ভাবনাটা কেমন? দেখো, যারা প্রবাসী বাঙালি আছেন, অর্থাৎ যাদের জন্মস্থান পল্লী গ্রামে, বাংলার পল্লী প্রকৃতির মাঝে, কিন্তু তারা পরবর্তীতে দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনে বা কোনো কারণে বা তাদের কর্মসূত্রে এখন শহরে বসবাস করেন। তো সেই সমস্ত প্রবাসী বাঙালি যারা পল্লী বাংলায় জন্মগ্রহণ করেও কর্মসূত্রে বিদেশে থাকেন, সেই সমস্ত প্রবাসী বাঙালিদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে পল্লী বাংলায় ফিরে যাওয়ার যে টান, পল্লী বাংলার প্রতি যে নিবিড় অনুরাগ, পল্লী বাংলার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাই যেন চিরকাল ধরে একইভাবে আবর্তিত হয়ে চলেছে। সেই ভালোবাসা বা সেই টান যেন কখনো থেমে থাকে না। অর্থাৎ প্রবাসী বাঙালিদের গ্রাম বাংলার প্রতি, তাদের জন্মস্থানের প্রতি, তাদের জন্মভিটের প্রতি যে টান, সেই ক্রমাগত চিরপ্রচলিত টানকেই এই কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। তো কবিতাটি পাঠের মাধ্যমে আমরা সেটি আরও ভালোভাবে বুঝতে পারবো। দেখো, কবিতাটিতে বলা হয়েছে, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। দেখো, প্রথম 4টে লাইনের মাধ্যমেই কিন্তু কবি পল্লী বাংলার সৌন্দর্য ফুটিয়ে তুলতে চাইছেন এবং স্মৃতিচয়ন করছেন, এবং কবি যেন নিজের বিবেককেই বলছেন যে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, এবং কবি নিজের বিবেকের মাধ্যমে সমস্ত প্রবাসী বাঙালিদেরও যেন আহ্বান করছেন। কি আহ্বান করছেন? যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, অর্থাৎ তোর যে পৈতৃক ভিটে মাটি, তার যে উঠোন, উঠোন অর্থাৎ বাড়ির সামনের খোলা জায়গা বা প্রাঙ্গণ বা আঙিনা বলা যেতে পারে, তো সেই উঠোনে গিয়ে দাঁড়াতে বলছেন কবি, লাউ মাচাটার পাশে। এই রকম কেন বলা হচ্ছে? আমরা গ্রাম বাংলার পল্লী প্রকৃতিতে যেমন সৌন্দর্য দেখি, তার মধ্যে একটা সাধারণ বিষয় হলো, গ্রাম বাংলায় দেখা যাবে বাড়ির সামনে যে উঠোন, সেই উঠোনের যদি কোনো ফাঁকা জায়গা থাকে, সেই সমস্ত ফাঁকা জায়গায় বিভিন্ন ধরনের সবজি বা আনাজের চাষ করা হয়। তো এখানে লাউ মাচা
অর্থাৎ মাচা তৈরি করে, কাঠ দিয়ে মাচা তৈরি করে তার ওপর লাউ গাছ বাইয়ে দেওয়া হয়েছে। লাউ গাছ যেহেতু লতিয়ে লতিয়ে চলে, তো তার জন্য মাচা তৈরি করতে হয়। তো বাড়ির সামনের উঠোনের কোনো একটা খোলা জায়গায় পাশে লাউ মাচা তৈরি আছে। সেই লাউ মাচাটার পাশে কবি গিয়ে দাঁড়াতে বলছেন, এবং সেই লাউ মাচার সৌন্দর্য যেন বাংলার পল্লী প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলছে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এই যে লাউ মাচার যে ছোট্ট ফুল, লাউয়ের যে ফুল সন্ধ্যার বাতাসে দুলছে, এর কিন্তু গভীর অর্থ রয়েছে। এটি হলো সন্ধ্যার বাতাসে, অর্থাৎ সন্ধ্যার হাওয়ায় ছোট্ট লাউ ফুল মনের আনন্দে দুলছে, যেন কোনো উপদ্রব নেই। এই যে শান্ত নিরিবিলি পরিবেশ, সেটাই এই লাইনে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর বলা হচ্ছে, কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়ে ওঠে কিন্তু মুড়োয় না। এখানে কবি বলছেন যে কে এইখানে এসেছিল অনেক বছর আগে, অর্থাৎ প্রবাসী বাঙালি যারা আছেন, যারা আগে পল্লী প্রকৃতিতে থাকতেন, যারা পল্লী প্রকৃতির মাঝেই বড় হয়েছেন, তারা যখন সেই গ্রাম বাংলাতে থাকতেন, তারা তো সেই গ্রামেই আগে ছিলেন। তাই কবি সেটা বলছেন যে কে এইখানে এসেছিল অনেক বছর আগে, অর্থাৎ সেই সমস্ত প্রবাসী বাঙালিরা তারা অনেক বছর আগে তো সেই পল্লী প্রকৃতির মাঝেই বড় হয়েছে, তারা তো এখানে এসেছিল পল্লী প্রকৃতিতে বসবাস করবে বলে। কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, অর্থাৎ সেই প্রবাসী বাঙালিরা যারা বড় হয়েছে কোথায়, গ্রাম বাংলায় পল্লী প্রকৃতিতে, এবং তারা সেখানে থাকাকালীন তারা ঘর বেঁধেছিল, অর্থাৎ তাদের বাসস্থানের জন্য যে ঘর তৈরি করতে হয়, তো তারা সেই ঘর তৈরি করেছিল নিবিড় অনুরাগে। আমরা জানি যে গ্রাম বাংলার মানুষরা যখন ঘর তৈরি করে, তাদের যে বাসস্থান সেটাই কিন্তু তাদের থাকার একমাত্র জায়গা। সেটা অবশ্যই তারা অত্যন্ত অনুরাগের সাথে, অত্যন্ত নিবিড় অনুরাগের সাথে, অর্থাৎ ভালোবাসা সহকারেই সেই ঘরটা বেঁধেছিল। দেখো, একটা ছোট্ট পাখিও যখন তার বাসা তৈরি করে, সে কিন্তু অনেক কষ্ট সাধ্য করে সেই বাসাটা তৈরি করে, তাতে কিন্তু তার অনেক পরিশ্রম থাকে, তার অনেক ভালোবাসা থাকে, তার অনেক মেহনত থাকে। তো এই যে প্রবাসী বাঙালিরা তারা যখন গ্রাম বাংলাতে থাকতেন, তারাও কিন্তু নিবিড় অনুরাগের সাথেই সেখানে ঘর বেঁধেছিল। তারা তো আগে কখনো ভাবেনি যে তারা এখানে থাকবেন না, তারা বিদেশে চলে যাবেন পরবর্তীতে। তো তারা যখন গ্রাম বাংলায় ঘর বেঁধেছিল, তারা ভালোবাসা সহকারেই ঘর বেঁধেছিল, তারা মনে করেছিল যে তারা সেখানে থাকবেন। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, অর্থাৎ এই গ্রাম বাংলা থেকে প্রবাসী বাঙালিরা কর্মসূত্রে বিদেশে গিয়ে থাকলেও, অর্থাৎ হারিয়ে গেলেও, গ্রাম বাংলা থেকে হারিয়ে গেলেও, তারা যেন মানসিকভাবে, তারা যেন মনে মনে, তারা যেন তাদের চিন্তায় ভাবনায় গ্রাম বাংলার প্রতি ভালোবাসার টানে, তাদের জন্ম ভিটের প্রতি ভালোবাসার টানে বারে বারে যেন তারা ফিরে আসে সেই গ্রাম বাংলার পল্লী প্রকৃতিতে, গ্রাম বাংলার পল্লী প্রকৃতির সৌন্দর্যের মাঝে। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে, এই মাটিকে, অর্থাৎ সেই গ্রাম বাংলার বা জন্ম ভিটের যে মাটি, সেই মাটিকে আবার ভালোবাসে, সেই হাওয়াকে তারা আবার ভালোবাসে, যে হাওয়ায় তারা কোনো একটা সময় বড় হয়েছিল। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, অর্থাৎ এই যে কাহিনী, এই যে প্রবাসী বাঙালিদের গ্রাম বাংলায় ফিরে আসার যে টান, জন্ম ভিটের প্রতি ফিরে আসার যে টান, এই কাহিনী যেন কখনোই ফুরোয় না। নোটে গাছটা বুড়ে ওঠে কিন্তু মুড়োয় না। দেখো, আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রবাদ প্রচলিত আছে যে গল্প বা কোনো উপকাহিনী বা গল্প কথা শোনানোর পর একদম শেষে বলা হয় যে নোটে গাছটা মুড়লো আমার গল্প ফুরোলো, অর্থাৎ নোটে গাছটা মুড়িয়ে দেওয়াও শেষ, আমার গল্পও শেষ। কিন্তু কবি এই কবিতায় যে গল্পের কথা বলেছেন বা যে কাহিনীর কথা বলতে চাইছেন, সেই কাহিনী যেন কবিতাটির নামের মতন আবহমান, অর্থাৎ সেটা চিরপ্রচলিত। এই যে কাহিনী, প্রবাসী বাঙালিদের জন্ম ভিটের প্রতি যে টান, পল্লী প্রকৃতির সৌন্দর্যের মাঝে জন্মভূমিতে ফিরে আসার যে তাদের ইচ্ছা, এই ইচ্ছা যেন কোনোদিনও ফুরোয় না, এটা যেন যুগ যুগ ধরে একইভাবে প্রবাহিত হয়ে যায়। তাই কবি বলছেন যে নোটে গাছটা বুড়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ আমার এই কাহিনীর নোটে গাছ যেন কখনো মুড়োয় না। এই নোটে গাছটা বুড়ো হয়ে ওঠে, অর্থাৎ প্রাচীন হয়ে ওঠে, কিন্তু তা কখনো মুড়োয় না।
দেখো তার পরের স্তবকে কিন্তু কবি আবার সেই 4টে লাইন ব্যবহার করছেন যে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ কবি আবার আহ্বান জানাচ্ছেন সেই গ্রাম বাংলার পল্লী প্রকৃতির পরিচিত সৌন্দর্যের মাঝে গিয়ে দাঁড়াতে, পল্লী প্রকৃতিকে উপলব্ধি করতে, পল্লী প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে। তারপরে বলা হচ্ছে ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, এখানে তার বলতে কাকে বলা হয়েছে বলো তো? এখানে তার বলতে সেই প্রবাসী বাঙালিদের বোঝানো হয়েছে যারা কর্মসূত্রে বা কোনো কারণে জন্ম ভিটে ছেড়ে বিদেশে গিয়ে বাস করছে। তো সেই সমস্ত প্রবাসী বাঙালিদের যাওয়া এবং আশা কখনো ফুরোয় না, অর্থাৎ তাদের সেই ভিটে মাটিতে যাওয়া আসার ইচ্ছা বা যাওয়া আসার বাসনা কিন্তু থেকেই যায়। অর্থাৎ গ্রাম বাংলার নিঃস্বর্গ সৌন্দর্যের উপভোগের বাসনা বাঙালির মধ্যে কখনো ফুরিয়ে যায় না। তারপরে বলা হচ্ছে ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। পিপাসা শব্দের অর্থ সাধারণত তৃষ্ণার্থ অর্থে ব্যবহৃত হয় এবং দুরন্ত শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ এখানে প্রবাসী বাঙালিদের গ্রাম বাংলায় ফেরার যে তৃষ্ণা, গ্রাম বাংলায় ফেরার যে বাসনা, সেই বাসনা এতটাই বেশি, তার জন্য দুরন্ত শব্দটা ব্যবহৃত হয়েছে। যে দুরন্ত পিপাসা অর্থাৎ তারা গ্রাম বাংলায় ফেরার জন্য, তাদের পল্লী প্রকৃতির সৌন্দর্য দেখবার জন্য, তাদের ভিটে মাটিতে ফেরার জন্য তাদের যে ভালোবাসার টান সেটা অত্যন্ত দুরন্ত। তাদের যে পিপাসা, তারা যে তৃষ্ণার্থ হয়ে আছে গ্রাম বাংলায় ফেরার জন্য, সেই তৃষ্ণা যে কতটা বেশি সেটা বোঝানোর জন্যই দুরন্তটা এই পিপাসার আগে ব্যবহৃত হয়েছে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। দেখো প্রবাসী বাঙালিরা যারা বিদেশে রয়েছে তারা তো ঘাসের গন্ধ মাখতে পারছে না গ্রাম বাংলায় এসে সরাসরি, তো তারা কি করছে? তারা সারাটা দিন সেই বিদেশে বসেই মনে মনে ঘাসের গন্ধ মাখছে। অর্থাৎ তাদের শারীরিকভাবে তারা বিদেশে থাকলেও তাদের মনটা যেন তাদের সেই ভিটেমাটি, তাদের গ্রাম বাংলাতেই পড়ে রয়েছে। তো এর জন্য তারা কি করছে? তারা মনে মনে ঘাসের গন্ধ মাখছে, সারাটা রাত তারায় তারায় তারা স্বপ্ন এঁকে রাখছে। এটা কবির একটা কল্পনার মাধ্যমে কবি এখানে বোঝাতে চাইছেন। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ গ্রাম বাংলার প্রতি, জন্ম ভিটের প্রতি, গ্রামের সৌন্দর্যের প্রতি এই যে টান, এই যে ভালোবাসার অনুভূতি, এই যে গ্রাম বাংলায় ফিরে আসার যে ইচ্ছা, এই ইচ্ছাগুলো, এই ভাবনাগুলো, এই কাহিনী যেন কোনোদিনও ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। দেখো আমরা কবিতার প্রতিটি স্তবকে স্তবকে কিন্তু কবিতাটির নামকরণটা কতটা সার্থক সেটা বুঝতে পারছি। কবিতাটির নামকরণ রয়েছে এটা আবহমান, অর্থাৎ চিরপ্রচলিত, যেটা কখনো থেমে থাকে না। তো কবি যে কাহিনী আমাদের কবিতার মাধ্যমে বলছেন সেই ভাবনাও যেন কখনো থেমে থাকে না। তার নোটে গাছটা ধীরে ধীরে বুড়িয়ে উঠছে, বুড়ো হয়ে উঠছে, প্রাচীন হয়ে উঠছে, তবুও সেটা মুড়োচ্ছে না, অর্থাৎ তার কাহিনী ফুরোচ্ছে না। কারণ গ্রাম বাংলার প্রতি প্রবাসী বাঙালিদের যে টান সেটা কোনোদিনও ফুরোবার নয়। তারপরে আবার কবি বলছেন যে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটার মাধ্যমে কিন্তু কবি আবার গভীর অর্থ বহন করছেন তার কবিতায়। দেখো কবি কিন্তু রয়েছেন শহরে, কিন্তু শহরে থেকেও কবি প্রবাসী যে বাঙালি রয়েছে, শহুরে যে বাঙালিরা রয়েছে তাদের উদ্দেশ্যে আহ্বান করছেন তারা যেন তাদের সেই জন্ম ভিটের লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়ায়। এখানে কবি আসলে বোঝাতে চাইছেন যে আমরা শহুরে মানুষরা যারা রয়েছে, যারা চাকরি সূত্রে প্রবাসী বাঙালিরা যারা শহরে রয়েছে, তারা শহরে গিয়ে অর্থ, ধন দৌলত, ঐশ্বর্য, সম্মান, খ্যাতি, ভোগবিলাসের বস্তু প্রভৃতি অর্জন করলেও তাদের যে নিবিড় শান্তি, প্রকৃতির মধ্যে যে অকৃত্রিম শান্তি রয়েছে, সেই শান্তি কিন্তু শুধুমাত্র গ্রাম বাংলার সাধারণ মেঠো পরিবেশেই পাওয়া যায়। তার জন্যই কবি বলছেন যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ
মাচাটার পাশে। এখানে লাউ মাচা এবং সেই ছোট্ট ফুল যেন পল্লী প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে, যা মানুষকে অসীম শান্তি প্রদান করে, অকৃত্রিম শান্তি প্রদান করে। অর্থাৎ শহরে থাকলে কবির মতন প্রবাসী এবং তার মতন অন্য আরও প্রবাসী বাঙালিরা নানা সুখ ঐশ্বর্য ধন সম্পদ খ্যাতি নাম যশ ইত্যাদি হয়তো তারা পেয়েছে, কিন্তু তবুও কবির ইচ্ছা যে সেই সমস্ত প্রবাসী বাঙালি যেন সেই লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়ায়, অর্থাৎ তাদের সেই জন্ম ভিটেতে গিয়ে দাঁড়ায়, তাদের সেই পল্লী প্রকৃতির সৌন্দর্যের মাঝে দাঁড়ায়। এই সৌন্দর্যের মাঝে রয়েছে অকৃত্রিম শান্তি। নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এখানে দেখো বলা হচ্ছে যে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, অর্থাৎ প্রবাসী বাঙালিদের জন্ম ভিটে না ফিরতে পারার যে যন্ত্রণা, অর্থাৎ তাদের ইচ্ছে হলেও প্রতি মুহূর্তে তারা জন্ম ভিটেতে ফিরে যেতে পারে না, তার যে যন্ত্রণা সেই যন্ত্রণা যেন কখনো নেভে না, বুকের মধ্যে সেই যন্ত্রণা সবসময় লেগেই থাকে। আর দুঃখ হয় না বাসি, বাসি কখন হয়? কোনো জিনিস যখন পুরনো হয়ে যায়, অর্থাৎ আমরা যদি আজকে একটি খাবার তৈরি করি, সেই খাবারটা যদি কালকে পর্যন্ত রেখে দিই সেটা বাসি হয়ে যায়, কিন্তু প্রবাসী বাঙালিদের যে দুঃখ সেটা কখনো বাসি হয় না, কারণ সেটা প্রতিনিয়ত নতুনভাবে তাদের মনে দুঃখের সৃষ্টি করে পল্লী প্রকৃতিতে না যেতে পেরে। অর্থাৎ তাদের দুঃখ কখনো বাসি হয় না, সেই দুঃখ যেন প্রতিনিয়তই নতুন হতে থাকে। তারা পল্লী বাংলাকে, তারা তাদের ভিটেমাটিকে এতটাই ভালোবাসে। বলা হচ্ছে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। দেখো এখানে কুন্দ ফুলের হাসি, এটা আসলে শান্তির নীড়ের প্রতীক। অর্থাৎ তারা প্রবাসী বাঙালিরা গ্রাম বাংলায় থাকাকালীন যে তাদের সুন্দর অতীত সুখময় জীবন কাটত, সেটাই তারই প্রতীক যেন হয়ে উঠেছে কুন্দ ফুল। তো সেই কুন্দ ফুলের হাসি যেন তাদের বাগান থেকে, অর্থাৎ তাদের হৃদয় থেকে কখনো হারায় না, তাদের সেই স্মৃতিগুলো বারবার হৃদয়ে যেন ফুটে ওঠে। তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া, তেমনি করেই সূর্য ওঠে, এই লাইনটির মাধ্যমে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আসলে সূর্য ওঠার মধ্য দিয়ে বহমান সময়কে বোঝাতে চেয়েছে। পৃথিবীর আদিকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত বর্তমান সময়কাল পর্যন্ত পৃথিবী নিজের ছন্দে চলেছে। অর্থাৎ পৃথিবীর যে ছন্দ, সূর্য অস্ত যায় আবার সূর্য ওঠে, এই ছন্দকে কিন্তু কেউ কখনো থামিয়ে রাখতে পারে না, এটা যেন চিরকালভাবে একইভাবে প্রচলিত হয়ে আছে। তো গ্রাম বাংলার যে চিরায়িত রূপ, সেটি প্রবাসী মানুষকে বারবার নিজের কাছে ফিরে আসতে আহ্বান জানায় এই সূর্য ওঠার মতোই, সেটাও যেন কখনো থেমে থাকে না। তেমনি করেই ছায়া, অর্থাৎ যেমন করে সূর্য ওঠে যেমন করে আবার সূর্য অস্ত যায় ছায়া নামে, এটা যেমন প্রকৃতির একটা ছন্দ, আর প্রবাসী মানুষের নিজের ভিটেমাটিতে নিজের গ্রামে ফিরে আসার যে আহ্বান, যে ইচ্ছা, সেটাও যেন এই ছন্দেরই মতো, সেটাও যেন কখনো থেমে থাকে না। তারপরে বলছে যে নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। এখানে পল্লী প্রকৃতির একটা রূপ তুলে ধরা হয়েছে যে নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া, অর্থাৎ সন্ধ্যাবেলায় নদীর দিক থেকে গ্রামের দিকে যে হাওয়া ছুটে আসে সেটাই বলা হচ্ছে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। তো একইভাবে যে কবির যে কাহিনী সেটা কখনোই ফুরোয় না, বা প্রবাসী বাঙালিদের যে গ্রামের প্রতি ভালোবাসা, পল্লী বাংলার সৌন্দর্যের প্রতি ভালোবাসা, সেটা কখনোই ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। আর কবির এই যে কাহিনী প্রবাসী বাঙালিদের নিয়ে, সেই কাহিনীর নোটে গাছটা বুড়ো হয়ে ওঠে কিন্তু মুড়োয় না, সেটা যেন কখনোই মুড়োতে চায় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, এখনও সেই ফুল দুলছে। এখানে দেখো একটা তাৎপর্যপূর্ণ জিনিস শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এখনও শব্দটি ব্যবহৃত হয়েছে, কারণ অতীতে যেমন সৌন্দর্য পল্লী প্রকৃতিতে ছিল, এখনও ঠিক সেই রকমেরই পল্লী প্রকৃতির সৌন্দর্য রয়েছে, এবং পল্লী প্রকৃতির প্রতি প্রবাসী বাঙালিদের যে টান, সেই টানও এখনও একই পরিমাণে রয়েছে। এর জন্য
জন্যই সেই এখনো শব্দটিকে কবি এখানে ব্যবহার করেছেন এবং সমস্ত প্রবাসীদের উদ্দেশ্যে শেষবারের মতন আবার আহ্বান জানিয়েছেন যে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, অর্থাৎ তোর সেই ভিটে মাটিতে গিয়ে, তোর পল্লী প্রকৃতিতে গিয়ে, নিজের বাড়িতে গিয়ে দাঁড়া এবং সেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ কর এবং গ্রামের যে পল্লী প্রকৃতির যে শান্তি, সেই শান্তি উপলব্ধি কর। তার থেকে শান্তি আর পৃথিবীতে কিছু হতে পারে না। এটাই ছিল এই কবিতাটির মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।